নক্ষত্রবিহীন এক অন্ধকার রাত। উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে ভাসছে আমাদের জাহাজের বর্তমান অবস্থান সঠিক বলতে পারবো না, কারণ ক্লান্ত রুদ্ধশ্বাস একটি সপ্তাহ ধরে এক হালকা কুয়াশার আড়ালে সূর্যদেব লুকিয়ে রয়েছেন। এই কুয়াশা কখনো ভেসে বেড়াচ্ছে মাথার উপর মাস্তুলটাকে ঘিরে, কখনো বা নিচে নেমে এসে চারিদিকে বিস্তৃত সমুদ্রকে আড়াল করে রেখেছে। বাতাস নেই, সুতরাং হাল ঘোরানোর হাতলটা স্থির রেখে ডেকের উপর আমি একাই দাঁড়িয়েছিলাম। আমাদের নাবিক দল বলতে মাত্র 3 জন, 2 জন পুরুষ ও একটি কিশোর। তারা নিজেদের কেবিনে ঘুমে অচেতন, আর উইল আমার বন্ধু এবং এই জলযানের ক্যাপ্টেন জাহাজের বাঁদিকে পেছনের অংশে তার ছোট কেবিনের বাঙ্কে শুয়ে রয়েছে। হঠাৎ চারপাশের ঘন অন্ধকার ভেদ করে ভেসে এলো এক চিৎকার। ওই জাহাজে কেউ আছেন? চিৎকারটা এতই অপ্রত্যাশিত যে আমি বিস্ময়ে সেই মুহূর্তে কোনো জবাব দিতে পারলাম না। আবার শোনা গেল সেই চিৎকার, এক অদ্ভুত কর্কশ অমানুষিক কণ্ঠস্বর জাহাজের বাঁদিকে অন্ধকার সমুদ্রের কোথাও থেকে ভেসে এলো। জাহাজে কেউ আছেন? এই যে! বিস্ময়ের ঘোর কাটিয়ে আমি চিৎকার করে বললাম, কে আপনি? কি চান? ভয় পাবেন না, অদ্ভুত কণ্ঠস্বর উত্তর দিল। আমার কথায় কিছুটা আশঙ্কা ও দ্বিধার সুর লক্ষ্য করেই হয়তো বলল, আমি নিতান্তই একজন বৃদ্ধ মানুষ। কথার মাঝখানের ছোট্ট বিরতিটা কানে বাজল, কিন্তু এর প্রকৃত অর্থ বুঝতে পেরেছিলাম অনেক পরে। তাহলে আমাদের জাহাজের কাছে কেন আসছেন না? কিছুটা রূঢ় স্বরেই জানতে চাইলাম, কেননা আমার আশঙ্কা ও দ্বিধা নিয়ে তার ইঙ্গিত আমার ভালো লাগেনি। না, তা হয় না, সেটা ঠিক ভালো হবে না, আমি জানি। কণ্ঠস্বর মাঝপথেই থেমে গেল, আর তারপর সব চুপ। তার মানে? আমার বিস্ময় ক্রমশ বাড়তে লাগলো। কি ভালো হবে না? আপনি কোথায়? এক মুহূর্ত কান পেতে শুনলাম, কোনো উত্তর নেই। তারপর কেন জানি না আকস্মিক অনিশ্চিত এক সন্দেহ জেগে উঠল আমার মনে। চোখেতে হাত বাড়িয়ে একটা উজ্জ্বল লণ্ঠন তুলে নিলাম, একই সঙ্গে পা দিয়ে ডেকে আঘাত করে নিচের কেবিনে সব উইলকে জাগাতে চেষ্টা করলাম। আবার ফিরে এলাম ডেকের কিনারায়। হলদে আলোর শঙ্কু ছড়িয়ে পড়ল রেলিংয়ের ওপারে নিস্তব্ধ বিশালতায়। সঙ্গে সঙ্গে কানে এলো একটা চাপা অস্ফুট চিৎকার, আর তারপরেই জলের ছলাৎ ছলাৎ শব্দ, যেন কেউ আচমকা অন্ধকার সমুদ্রে বৈঠা ডুবিয়েছে। তবু বলতে পারি না আমি স্পষ্ট কিছু দেখেছি কি। শুধু মনে হলো আলোর প্রথম ঝলক যখন ঝাঁপিয়ে পড়ে তখন জলের উপরে কিছু একটা ছিল, কিন্তু এখন আর নেই। কি হলো? আমি চেঁচিয়ে বললাম, আচ্ছা, এটা কোন ধরনের ঠাট্টা? কিন্তু রাতের অন্ধকারে শুধু ভেসে এলো কোনো নৌকার বৈঠাবে এগিয়ে যাওয়ার অস্পষ্ট শব্দ। আর তখনই ডেকের পাটাতন থেকে দরজার দিকে কানে এলো উইলের কণ্ঠস্বর। কি হয়েছে জর্জ? উইল, একবার এদিকে আয় না। আমি বললাম। কি হলো? আমার দিকে এগিয়ে আসতে আসতে ও প্রশ্ন করল। ওকে এই অদ্ভুত ঘটনাটা পুরোপুরি খুলে বললাম। উইল অনেক প্রশ্নই জিজ্ঞেস করলো, তারপর এক মুহূর্ত চুপ করে থেকে মুখের পাশে হাতের আড়াল দিয়ে চিৎকার করে উঠল, নৌকায় কে আছেন? বলছি, শুনছেন? কে আছেন? শুনছেন? বহু দূর থেকে একটা ক্ষীণ উত্তর ভেসে এলো এবং আমার বন্ধু আবার ডেকে উঠল। কিছুক্ষণ নীরবতার পর আমরা শুনতে পেলাম বৈঠার চাপা শব্দ শুনে উইল আবার ডাকলো। এবারে উত্তর পেলাম, আগে আলোটা সরিয়ে নিন। সরিয়ে নিতে যেন বসে আছি। আপন মনে বিড়বিড় করে বললাম,
কিন্তু উইল আমাকে রহস্যময় কণ্ঠস্বরের অনুরোধ রাখতে বলল এবং আলোটা আমি নিচে নামিয়ে রাখলাম। কাছে আসুন। ও বলল, এর প্রত্যুত্তরে বৈঠার শব্দ হয়েই চলল। তারপর মোটামুটিভাবে 6 পাও দূরে এসে সেই শব্দ আবার থেমে গেল। জাহাজের পাশে আসুন, এখানে ভয় পাওয়ার কিছু নেই। ও কথা দিন যে আপনারা আলো ফেলবেন না। আলো ফেললে আপনার কি? আমি ফেটে পড়লাম। আলোকে আপনারা তো ভয় কেন? কারণ বলতে শুরু করে মাঝপথে থেমে গেল কণ্ঠস্বর। কারণ কি? তাড়াতাড়ি প্রশ্ন করলাম আমি। উইল আমার কাঁধে হাত রাখলো। 1 মিনিট থাম, আমি দেখছি। এই বলে রেলিংয়ের উপর আরও ঝুঁকে পড়ল উইল এবং বলল, দেখুন মশাই, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। আপনি কোত্থেকে এই প্রশান্ত মহাসাগরের মাঝখানে হুট করে আমাদের কাছে এসে উদয় হলেন? কি করে জানবো বলুন? আপনার মনে কি মতলব আছে? আপনি বলছেন আপনি একা, সেটা না দেখলে কি করে বিশ্বাস করি বলুন? আলোতে আপনার আপত্তিটা কিসের? ওর কথা শেষ হতেই আবার বৈঠার ছপ 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 শব্দ শুনতে পেলাম। তারপর সেই কণ্ঠস্বর ভেসে এলো, এখন অনেক দূর থেকে, এবং স্বর অত্যন্ত করুণ ও চূড়ান্ত হতাশায় ভরা। আমি দুঃখিত, আপনাদের বিরক্ত করা আমার ঠিক হয়নি। শুধু আমি ভীষণ ক্ষুধার্ত, তাই। আর ওর না ভীষণ খিদে পেয়েছে জানেন। কণ্ঠস্বর মিলিয়ে গেল। এখন শুধু ভেসে আসছে এলোমেলো বৈঠার শব্দ। থামুন, আমি আপনাকে তাড়িয়ে দিতে চাইনি। ফিরে আসুন। আরে মশাই, ফিরে আসুন। আপনি যখন চাইছেন না তখন আমরা আলো লুকিয়ে রাখছি। উইল ফিরল আমার দিকে। ব্যাপারটা বড় অদ্ভুত বুঝলি, তবে মনে হয় ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই। ওর কথার সুরে একটা প্রশ্ন ফুটে উঠল এবং তার উত্তর দিলাম, না তা নেই। মনে হয় এই বেচারা লোকটা বোধহয় জাহাজডুবি হয়ে আশেপাশে কোথাও উঠেছে এবং পাগল হয়ে গেছে। এমন সময় বৈঠার শব্দ আরো কাছে এগিয়ে এলো। এই আলোটা লুকিয়ে রাখ, বলল উইল। তারপর রেলিংয়ের উপর ঝুঁকে পড়ে কান পাতল। আলোটা রেখে আমি ফিরে এলাম উইলের পাশে। গজ 12 দূরে এসে থামলো বৈঠার শব্দ। এবং মসৃণ স্বরে প্রশ্ন করলো উইল, আরে মশাই, এখনো কি আপনি কাছে আসবেন না? আলোটা আমরা সরিয়ে রেখেছি কিন্তু। না না, তা হয় না। কণ্ঠস্বর উত্তর দিল, কাছে যাওয়ার সাহস আমার নেই। এমনকি আপনাদের থেকে যে খাবার চাইছি তার দাম দেওয়ার সাহসও আমার নেই। সে ঠিক আছে, উইল বলল। তারপর ইতস্তত করলো, আপনারা খুব ভালো। ভগবান আপনাদের পুরস্কার দেবেন। তারপর আচমকা থেমে গেল সেই রহস্যময় কণ্ঠস্বর। আর কার কথা যেন আপনি বলছিলেন? হঠাৎ উইল বলে উঠল, তিনি কি? আমার প্রেমিকাকে আমি দ্বীপে একা রেখে এসেছি। কোন দ্বীপে? আমি প্রশ্ন করলাম। দ্বীপের নাম তো জানি না। উত্তর দিল কণ্ঠস্বর, ভগবানের কাছে। বলতে শুরু করেও অপ্রত্যাশিতভাবে থেমে গেল। আচ্ছা, তার জন্য কি একটা নৌকা পাঠিয়ে দেওয়া যায় না? এবারে উইল প্রশ্ন করল। নো নো নো। অস্বাভাবিক তীব্রভাবে বলে উঠল সেই কণ্ঠস্বর। ওহ ভগবান! এক মুহূর্ত নীরবতা। তারপর আত্মগ্লানির সুরে সে বলল, নিতান্ত দায়ে পড়েই এসেছি। ওর কষ্ট আর চোখে দেখা যায় না জানেন। ছি 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 ছি, আমিও এক ভুলো না জানোয়ার। ছি! নিজেকে ধিক্কার দিয়ে বলে উঠল উইল। সে আপনি যেই হন,
দয়া করে 1 মিনিট দাঁড়ান, আপনার খাবারের ব্যবস্থা করছি আমি। তারপর মিনিট 2 মধ্যেই ও ফিরে এলো। বিভিন্ন জিনিসে 2টো হাতি ভর্তি। রেলিংয়ের কাছে এসে ও থামলো। তারপর বলল, আরে মশাই, আপনি জাহাজের পাশে আসুন না। না যাওয়াই ভালো। কণ্ঠস্বর উত্তর দিল। তার বলার সুরে আমি এক স্বনির্বন্ধ আকুতি খুঁজে পেলাম, যেন ঐকান্তিক কোনো ইচ্ছেকে এই রহস্যময় ব্যক্তি দমন করতে আপ্রাণ চেষ্টা করছে। তখনই হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো আমার খেয়াল হলো, বেচারি বৃদ্ধ মানুষটি এই ঘন অন্ধকারে যে জিনিসগুলোর অভাবে কষ্ট পাচ্ছে সেগুলো এখনো উইলের হাতে ধরা রয়েছে। আর তা সত্ত্বেও কোনো অজানা আতঙ্কে আমাদের জাহাজের পাশে ছুটে এসে সেগুলো গ্রহণ করার অদম্য ইচ্ছেকে টুটি টিপে সে সংযত করছে। একই সঙ্গে উপলব্ধি করলাম, এই অদৃশ্য ব্যক্তি উন্মাদ নয়, বরং সে কোনো অসহ্য আতঙ্কের মুখোমুখি হয়েছে। আচ্ছা, এসব ছাড় উইল, আমি বললাম। মনে আমার বিভিন্ন আবেগ, তার মধ্যে সীমাহীন সহানুভূতির আধিপত্যই বেশি। শোন না উইল, একটা বাক্স নিয়ে আয়, জিনিসগুলো তাতে ভরে আমরা ভাসিয়ে দেবো, যাতে উনি পেয়ে যান। তাই করলাম। বাক্সটা জলে ভাসিয়ে একটা লগি দিয়ে ঠেলে দিলাম অন্ধকারে, কণ্ঠস্বরের মালিকের অবস্থান লক্ষ্য করে। মিনিট খানেকের মধ্যেই অদৃশ্য ব্যক্তির কাছ থেকে একটা অস্ফুট চিৎকার শুনতে পেলাম এবং বুঝলাম বাক্সটা যথাস্থানেই পৌঁছেছে। একটু পরেই সে আমাদের শুভেচ্ছা কামনা করে বিদায় জানালো। তার ঠিক পরেই অন্ধকার ভেদ করে কানে এলো বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ। বিদায় নিতে আর তর সইছ না, দেখ। একটু আহত সুরেই উইল মন্তব্য করল, দাঁড়া 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 দাঁড়া। আমি উত্তর দিলাম, আমার ধারণা উনি নিশ্চয়ই ফিরে আসবেন। হয়তো খাবারগুলো তার বিশেষ জরুরি দরকার ছিল। হ্যাঁ, নিজের এবং ওই মহিলার জন্য, বলল উইল। এক মুহূর্ত চুপ করে থেকে ও আবার শুরু করলো, বুঝলি, যতদিন মাছ ধরছি এরকম অদ্ভুত ঘটনা আমার কাছেই প্রথম। সময় বয়ে চলল। আমাদের চোখে এক ফোঁটা ঘুমের আমেজ নেই। প্রায় 4 ঘন্টা পর নিস্তব্ধ সমুদ্রে আবার আমরা বৈঠার শব্দ পেলাম। এই যে শুনুন। উইলের স্বরে একটা চাপা উত্তেজনার সুর। যা বলেছি ঠিক তাই। দেখ উইল, উনি আবার ফিরে এসেছেন। আমি রুদ্ধশ্বাসে বললাম। বৈঠার শব্দ ক্রমশ কাছে এগিয়ে এলো এবং লক্ষ্য করলাম এবারের শব্দ বেশ বলিষ্ঠ ও দীর্ঘস্থায়ী। খাবারটার তার সত্যিই প্রয়োজন ছিল। জাহাজ থেকে কিছুটা দূরে এসে বৈঠার শব্দ থামল। অন্ধকার ভেদ করে সেই অদ্ভুত কণ্ঠস্বর আবার ভেসে এলো। শুনছেন? কে আপনি? উইল প্রশ্ন করল। হ্যাঁ, আমি। কণ্ঠস্বর উত্তর দিল, আপনাদের ছেড়ে হঠাৎই চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন, সত্যিই আমার খুব তাড়া ছিল। ও, আপনার প্রেমিকার জন্যে? হ্যাঁ, ও এখন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা নিয়েই ও স্বর্গে যাবে খুব শিগগিরই। উইল কি একটা বলতে গিয়েও চুপ করে গেল। আমি বিস্ময়ে নীরব, মনে এক অকারণ সহানুভূতির উচ্ছ্বাস। কণ্ঠস্বর বলে উঠল, আমরা মানে আমি আর আমার প্রিয়তমা আপনাদেরও ঈশ্বরের উপকারের কথা নিয়ে আলোচনা করেছি। ভেবেছি আমাদের দুর্ভাগ্যের কথা, এক ভয়ঙ্কর অভিশাপ মাথায় নিয়ে আমরা বেঁচে আছি। ঠিক করেছিলাম এই অভিশাপের আতঙ্কের কথা কাউকে কোনোদিন বলবো না, কিন্তু ও বলেছে আজকের রাতের ঘটনা সম্পূর্ণ আলাদা। আমাদের ভয়ঙ্কর কষ্টের কথা আপনাদের খুলে বলি, এটা ওর একান্ত ইচ্ছে, স্বয়ং ভগবানেরও তাই ইচ্ছে। তাই আপনাদের বলবো আমাদের অকল্পনীয় যন্ত্রণার কাহিনী। এ কাহিনীর শুরু সেদিন যেদিন 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 কি?
উইল হালকা স্বরে প্রশ্ন করল, যেদিন যেদিন অ্যালবাট্রসের সমুদ্র সমাধি হয়। ও, মাস 6 আগে যে জাহাজটা নিউ ক্যাসেল থেকে সান ফ্রান্সিসকো রওনা হয়ে যায়। আমার মুখ দিয়ে অজান্তেই কথাটা বেরিয়ে গেল। হ্যাঁ, কিন্তু উত্তর দিক থেকে কয়েক ডিগ্রি দূরে জাহাজটা এক ঝড়ের শিকার হয় এবং তার মাস্তুল ভেঙে পড়ে। যখন ভোর হলো দেখা গেল জাহাজ ফুটো হয়ে গেছে, ফুটো দিয়ে জল ঢুকছে। চারদিক ক্রমে থমথম হয়ে এলো। নাবিকেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্যে ছোট ছোট নৌকা ভাসিয়ে রওনা হয়ে পড়ল। সেই ধ্বংসস্তূপে ফেলে গেল শুধু আমাকে আর আমার বাগদত্তা একটি নিষ্পাপ তরুণীকে। ওরা যখন চলে যায় তখন আমরা নিচে আমাদের জিনিসপত্র গোছগাছ করছিলাম। অন্ধ আতঙ্ক ওদের নির্দয় নির্মম করে তুলেছিল। আমরা ডেকের উপর এসে দেখি বহু দূরে দিগন্ত রেখায় ওদের কালো কালো ফুটকির মতো দেখাচ্ছে। তবু আমরা হতাশ হইনি। প্রচণ্ড পরিশ্রম করে গড়ে তুললাম একটা ভেলায় প্রয়োজনীয় কয়েকটা জিনিস চাপালাম আর নিলাম জাহাজের ভড়র থেকে সংগ্রহ করা প্রয়োজনীয় কয়েকটা জিনিস, যেমন কিছু বিস্কুট আর সঙ্গে খাওয়ার জল। তারপর ভেলায় চড়ে রওনা হলাম নিরুদ্দেশের দিকে। আমাদের জাহাজ তখন অনেকটা তলিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে খেয়াল করলাম আমরা একটা স্রোতের মুখে পড়েছি। সেই স্রোত আমাদের জাহাজ থেকে কোনাকুনিভাবে ভাসিয়ে নিয়ে চলেছে। প্রায় 3 ঘন্টা পর হাতের ঘড়ি দেখে বুঝলাম জাহাজটা ডুবে গেলেও তার ভাঙা মাস্তুল তখন সমুদ্রের উপরে মাথা তুলে আছে। আর মাত্র কয়েক ঘন্টা পর তাও ডুবে গেল। ক্রমে সন্ধে হয়ে এলো, কুয়াশা আমাদের ঘিরে ধরলো। এইভাবে রাত কাটলো। পরদিন ভোর হতে দেখি কুয়াশা তখনও সরেনি, তবে আবহাওয়া অনেক শান্ত। অদ্ভুত এক ধোঁয়াশার ভেতর আমরা 4 দিন ধরে ভেসে বেড়ালাম। অবশেষে 4 দিনের দিন সন্ধ্যায় দূর থেকে কানে এলো ঢেউয়ের উচ্ছ্বাস। ক্রমে সে শব্দ তীব্র হলো। তারপর মাঝরাতের কিছু পরে দুপাশ থেকেই শোনা গেল সেই শব্দ। আরও কাছে ফুলে ওঠা জলের উপরে ভেসে উঠল আমাদের ভেলা। তারপরে নামলো নিচে, আবার ভেসে উঠল। এরকম কয়েকবার ওঠা নামার পর আমরা শান্ত জলে এসে পড়লাম। ঢেউয়ের গুঞ্জন এখন আমাদের পেছনে। ভোর যখন হলো তখন আবিষ্কার করলাম আমরা এক বিশাল সামুদ্রিক হ্রদে ভাসছি। হ্রদের দিকে ভালো করে তাকানোর সুযোগ পাইনি, কারণ ঠিক সামনেই কুয়াশার আস্তরণ ভেদ করে চোখে পড়ল এক প্রকাণ্ড জাহাজের ইস্পাত শরীর। আমরা দুজনে একসঙ্গে হাঁটু গেড়ে বসলাম। ধন্যবাদ জানালাম ঈশ্বরকে, কারণ আমরা ভেবেছি আমাদের কষ্ট দুর্দশার বুঝি শেষ হলো। কিন্তু না, তখনও অনেক শিক্ষা আমাদের বাকি ছিল। বেলাটা ক্রমে জাহাজের খুব কাছে গিয়ে পৌঁছলো। আমরা সাহায্যের জন্য তার যাত্রীদের উদ্দেশ্যে চিৎকার করে ডাকলাম যাতে তারা আমাদের জাহাজে তুলে নেয়, কিন্তু না, কেউই কোনো উত্তর দিল না। ততক্ষণে আমাদের ভেলা জাহাজের ধাতব খোল স্পর্শ করেছে। হঠাৎ দেখি একটা দড়ি জাহাজের পাশ থেকে ঝুলছে। ওটা ধরে বেয়ে উঠতে শুরু করলাম। উঠতে বেশ কষ্টই হচ্ছিল, কারণ দেখলাম দড়ির গায়ে ব্যাঙের ছাতার মতো এক অদ্ভুত ধূসর রঙের ফাঙ্গাস গজিয়ে রয়েছে, এবং ওই একই ফাঙ্গাস জাহাজের একটা পাশ ঘন ধূসর রঙে সম্পূর্ণ ছেয়ে রেখেছে। ওপরে পৌঁছে রেলিং ডিঙিয়ে জাহাজের ডেকে নামলাম। এখানে দেখলাম ডেকের জায়গায় জায়গায় ওই ধূসর ফাঙ্গাসের সমারোহ, আর কোনোটা আবার সাপের মতো এঁকে বেঁকে ফুট কয়েক উঁচুতে ফনা তুলে আছে।
কিন্তু তখন আমি সেদিকে বিশেষ গুরুত্ব দিইনি, কারণ আমার উদ্দেশ্য জাহাজের লোকদের ডেকে সাহায্য চাওয়া। অনেক চিৎকার করলাম, কিন্তু কেউই সাড়া দিল না। আমি জাহাজের পেছন দিকে ছোট্ট উঁচু ডেকের কাছে গেলাম, তার নিচের দরজাটা খুলে উকি মারলাম। একটা বীভৎস পচা গন্ধ আমার নাকে এসে ঝাপটা মারল। বুঝতে দেরি হলো না, এই জাহাজের ভেতরে কোনো জীবিত প্রাণী অবশিষ্ট নেই। এক ঝটকায় দরজাটা বন্ধ করে দিলাম, কারণ হঠাৎই মনে হলো আমি ভীষণ একা। যেখান দিয়ে বেয়ে উঠেছিলাম সেই দিকে রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ালাম। আমার আমার মিষ্টি সোনা তখন চুপটি করে ভেলায় বসে আছে। আমাকে দেখে ও ডেকে জিজ্ঞেস করলো জাহাজে কেউ আছে কিনা। আমি বললাম যে দেখে মনে হচ্ছে এটাতে অনেক দিন ধরে কেউ নেই। ও যদি একটু অপেক্ষা করে তাহলে আমি খুঁজে দেখতে পারি মই জাতীয় কোনো কিছু পাই কিনা জাহাজের ভেতর, যাতে ও ডেকে উঠে আসতে পারে সহজেই। তারপর আমরা দুজনে মিলে গোটা জাহাজটা খুঁজে দেখতে পারবো। একটু পরেই ডেকের অন্য প্রান্তে একটা দড়ির মই দেখতে পেলাম। ওটা নিয়ে ঝুলিয়ে দিলাম নিচে। মিনিট খানেকের মধ্যেই ও উঠে এলো আমার পাশে। প্রত্যেকটা কেবিন আর ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু প্রাণের কোনো স্পন্দন আমরা খুঁজে পেলাম না কেউই। এখানে ওখানে কেবিনে যেখানেই গেলাম চোখে পড়লো সেই অদ্ভুত ফাঙ্গাসের ছোট বড় ঝাড়, কিন্তু ও বলল এসব পরিষ্কার করে নেওয়া যাবে। অবশেষে আমরা জাহাজের পেছনের অংশে এলাম। দুজনে মিলে দুটো কেবিন ঘষে মেজে পরিষ্কার করে বাসযোগ্য করে তুললাম। তারপর জাহাজে কোনো খাবার আছে কিনা খুঁজে দেখতে আমি বেরিয়ে পড়লাম। হ্যাঁ, খাবার খুঁজেও পেলাম এবং ঈশ্বরকে তার মহানুভবতার জন্যে অনেক ধন্যবাদ জানালাম। এছাড়াও পানীয় জলের পাম্পটা খুঁজে বার করলাম, ওটাকে অতি কষ্টে সারিয়ে তুললাম। পানীয় জলের সমস্যা মিটল বটে, তবে জলের স্বাদটা তেমন মধুর নয়। বেশ কয়েকদিন আমরা ওই জাহাজেই রইলাম। পাড়ে যাওয়ার কোনো চেষ্টাই করলাম না। কেবিন দুটোকে বসবাসযোগ্য করে তুলতেই আমরা দুজনে ভীষণ ব্যস্ত ছিলাম। তখনও জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কোন অভিশাপ লুকিয়ে রেখেছে। প্রথম কাজ হিসেবে কেবিনের দেওয়ালে ও মেঝেতে জায়গায় জায়গায় গজিয়ে ওঠা ফাঙ্গাসের আগাছাগুলো আমরা পরিষ্কার করে ফেলেছিলাম, কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম মাত্র 24 ঘন্টার মধ্যেই ওগুলো আবার আগের আকারে ফিরে এসেছে। এতে শুধু যে হতাশ হলাম তাই নয়, এক অস্পষ্ট অস্বস্তি আমাদের মনেও দেখা দিল। কিন্তু তবুও আমরা হার মানিনি, আবার একই কাজে নেমে পড়লাম। ভাড়ার ঘরে একটা কার্বলিক অ্যাসিডের টিন পেয়েছিলাম, সুতরাং এবার যে শুধু ফাঙ্গাসগুলো চেঁচে তুললাম তা নয়, সেই জায়গাগুলোয় কার্বলিক অ্যাসিডও ছড়িয়ে দিলাম। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতে ওগুলো আবার সতেজ হয়ে বেড়ে উঠল এবং শুধু আগের জায়গাতেই নয়, অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ল, যেন আমরা হাত দেওয়ার ফলেই ওগুলো থেকে অসংখ্য জীবাণু ছড়িয়ে পড়েছে। 7 দিনের দিন সকালে ও ঘুম থেকে উঠেই চমকে উঠল। ওর বালিশে মুখের খুব কাছে একটা ছোট্ট জায়গা জুড়ে গজিয়ে উঠেছে ওই ফাঙ্গাস। কোনো রকমে জামা কাপড় পরে নিয়েই ও ছুটে এলো আমার কাছে। আমি তখন জাহাজের রান্নাঘরে প্রাতরাশ তৈরির ব্যবস্থা করছি। শিগগির দেখে যাও জন। ও এসে আমাকে বলল, আমাকে টেনে নিয়ে গেল কেবিনে। ওর বালিশে ওই জিনিসটা দেখা মাত্রই আমি শিউরে উঠলাম এবং ঠিক সেই মুহূর্তেই মনে মনে ঠিক করলাম জাহাজ ছেড়ে আমরা এবার চলে যাব। দেখা যাক ডাঙায় আমরা এর চেয়ে ভালোভাবে বাঁচতে পারি কিনা। নিজেদের সামান্য যা কিছু ছিল তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম। লক্ষ্য করলাম ধূসর ফাঙ্গাস সেগুলোকেও রেহাই দেয়নি, কারণ ওর একটা শালের এক প্রান্তে ডুমো ডুমো হয়ে গজিয়ে উঠেছে ওই ফাঙ্গাস। শালটা ছুড়ে দিলাম রেলিংয়ের বাইরে, ওকে কিছু জানালাম না। ভেলাটা তখনও জাহাজের গায়ে ভাসছিল।
কিন্তু ওটা ঠিকমতো চালাতে অনেক অসুবিধা হবে বলে জাহাজের ডেক থেকে একটা ছোট নৌকো জলে নামিয়ে দিলাম। নৌকো করে আমরা ডাঙার দিকে রওনা হলাম। ডাঙার কাছাকাছি আসতেই লক্ষ্য করলাম সেই ভয়ঙ্কর বিভৎস অকল্পনীয় ফাঙ্গাস ঢিবির আকারে বেড়ে উঠেছে। স্থির গাছের পাতা বাতাসে যেমন কেঁপে ওঠে, সেগুলো তেমন থর থর করে কাঁপছে। এখানে ওখানে সেগুলোর চেহারা বিশাল মোটা মোটা আঙুলের মতো, আর কোথাও কোথাও সমতলে মসৃণভাবে বিশ্বাসঘাতী রূপ নিয়ে ওরা ছড়িয়ে পড়েছে। আবার দু এক জায়গায় ফাঙ্গাসগুলো বেড়ে উঠেছে বিকৃত বনসাইয়ের মতো। শরীরে ওদের অসংখ্য ভাঁজ আর আঁকিবুকি। থেকে থেকে ওরা জঘন্যভাবে বাতাসে যেন কেঁপে কেঁপে উঠছে। প্রথম দেখায় মনে হলো দ্বীপের কোনো অংশই বুঝি এই কালান্তক ফাঙ্গাসের আক্রমণ থেকে মুক্ত নয়। কিন্তু তীর ধরে আরও কিছুটা এগিয়ে যেতেই সে ভুল ভাঙল। যে ছোট জায়গাটা আমরা আবিষ্কার করলাম সেটা দেখে মনে হলো সূক্ষ্ম সাদা বালিতে ঢাকা। সেখানেই আমরা নামলাম। না, জিনিসটা বালি নয়, তবে সেটা যে কি বলতে পারি না। শুধু যেটুকু লক্ষ্য করেছি তা হলো এখানে ফাঙ্গাস জন্মাতে পারেনি। এই বালি জাতীয় জিনিসটা যেদিক দিয়ে এঁকে বেঁকে এগিয়ে গেছে তার ঠিক দুপাশেই ভয়ঙ্কর ফাঙ্গাসের ঝাড়। এছাড়া গোটা দ্বীপেই ওই জঘন্য বিভৎস ধূসর আগাছার জঙ্গল। ফলে রক্তবীজের রাজত্বের বুক চিরে চলে গেছে সাদা রঙের সরু সরু পথ। ফাঙ্গাস মুক্ত জায়গাটা পেয়ে যে কি আনন্দ হয়েছিল তা আপনাদের বোঝাতে পারবো না। এখানেই আমাদের সব জিনিসপত্র নামিয়ে রাখলাম। তারপর কয়েকটা প্রয়োজনীয় জিনিসের জন্যে ফিরে গেলাম জাহাজে। অন্যান্য জিনিসের সঙ্গে জাহাজের একটা পালও খুলে আনতে পারলাম এবং সেটা দিয়ে তৈরি করলাম দুটো ছোট ছোট তাঁবু। চেহারায় তেমন সুদৃশ্য না হলেও আমাদের উদ্দেশ্য সিদ্ধির পক্ষে যথেষ্ট। বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তাঁবু দুটোয় রেখে সেখানেই বসবাস শুরু করলাম। বলতে গেলে মোটামুটি 4-4টে সপ্তাহ নির্বিঘ্নে সুখেই কাটলো। হ্যাঁ, সুখেই বলতে হবে, কারণ আমরা দুজনে যে তখনও একসঙ্গে ছিলাম। প্রথম সংক্রমণ দেখা দিল ওর ডান হাতের বুড়ো আঙুলে। শুধু একটা গোল ধূসর মাংসপিণ্ড, ঠিক যেন একটা আঁচিল। হয় ভগবান, ওটা দেখা মাত্রই আতঙ্ক লাফিয়ে উঠেছিল আমার বুকের গভীরে। দুজনে মিলে ওটা পরিষ্কার করে ফেললাম, প্রথমে কার্বলিক অ্যাসিড দিয়ে, পরে জল দিয়ে। পরদিন সকালে ও হাতটা আমাকে আবার দেখালো। ধূসর আঁচিলের মতো জিনিসটা আবার গজিয়ে উঠেছে। ক্ষণেকের জন্যে আমরা নীরবে পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। তারপর নীরবেই আবার ওটা পরিষ্কারও করতে মনোযোগ দিলাম। কাজের মাঝখানে হঠাৎই ও বলে উঠল, তোমার গালের পাশে ওটা কি শোনা? ওর কণ্ঠস্বর দুশ্চিন্তায় তীক্ষ্ণ। জিনিসটা অনুভব করতে আপনা থেকেই আমার হাত চলে গেল গালে। ওই তো কানের কাছে, চুলের ঠিক নিচে, আর একটু ওপরে। আঙুল দিয়ে জায়গাটা স্পর্শ করলাম এবং বুঝতে আর কোনো অসুবিধে রইল না। এসো, প্রথমে তোমার বুড়ো আঙুলটা ঠিক করি, আমি বললাম। ও রাজি হলো আমার কথায়, কারণ ওর হাতের জিনিসটা পরিষ্কার না করা পর্যন্ত আমাকে স্পর্শ করতে ওর ভয় হচ্ছিল। ওর হাত অ্যাসিড আর জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলার পর ও আমার গাল নিয়ে পড়ল। কাজ শেষ হলে দুজনে পাশাপাশি বসে বহু বিষয় নিয়ে গল্প করলাম, কারণ সেই মুহূর্তে আকস্মিক রক্ত হিম করা বিভিন্ন দুশ্চিন্তা আমাদের জীবনে এসে হাজির হয়েছে। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কোনো পরিণতির কথা ভেবে আমরা আতঙ্কে কুঁকড়ে গেলাম। ভাবলাম জিনিসপত্র আর খাওয়ার জল নৌকোয় তুলে আমরা আবার সমুদ্রে পাড়ি দেব, কিন্তু সে উপায় আমাদের নেই। তার কারণও অনেক। তাছাড়া এর মধ্যেই আমরা সংক্রমিত হয়ে পড়েছি। সুতরাং ঠিক করলাম এই দ্বীপেই থাকব। ঈশ্বর আমাদের নিয়ে যা ইচ্ছে তাই করুন, আমরা অপেক্ষা করব। 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল।
ধূসর ফাঙ্গাসের ঝাড় শুধু যে আকারে বেড়ে চলেছে তা নয়, আমাদের দেহের অন্যান্য জায়গাতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। কিন্তু যে নিঃসীম আতঙ্কের সঙ্গে আমাদের দৈনিক স্নায়ুর লড়াই চলেছে, তাতে ফাঙ্গাসের এই অগ্রগতিকে আর যাই হোক ধীরে বলে মনে হয় না। কখনো কখনো দরকারি জিনিসপত্রের খোঁজে চলে গেছি সেই জাহাজে, সেখানেও দেখি ফাঙ্গাসগুলো একঘেয়েভাবে বেড়ে চলেছে। ডেকের একটা গাছ প্রায় আমার মাথা ছাড়িয়ে গেছে। দ্বীপ ছেড়ে যাওয়ার সমস্ত আশার ইচ্ছে আমরা ছেড়ে দিয়েছি। এতদিনে বুঝতে বাকি নেই, এই অসুখ নিয়ে সুস্থ মানুষের মধ্যে আমরা ফিরে যেতে পারি না। নিজেদের প্রতিজ্ঞা ও ভবিতব্য জানার পর বুঝলাম আমাদের খাবার ও জল বেশ বুঝে শুনে খরচ করতে হবে, কারণ তখনও আমরা ভেবেছি এইভাবে হয়তো বহুদিন আমাদের বেঁচে থাকতে হবে। এই কথায় মনে পড়েছে, আমি আপনাদের বলেছি আমি একজন বৃদ্ধ মানুষ। বয়সের হিসাবে কিন্তু তা নয়, তবে তবে সে মাঝপথেই থেমে গেল, তারপর আচমকাই আবার বলতে শুরু করলো। হ্যাঁ, যা বলছিলাম, খাবারের রেশন তো শুরু করলাম, কিন্তু তখনও জানি না কতটুকু খাবারের সঞ্চয় আমাদের রয়েছে। আরও সপ্তাহখানেক পরে আবিষ্কার করলাম যে কটা রুটির টিন ছিল, যেগুলো আমি ভর্তি আছে ভেবেছিলাম, তার সব কটাই খালি। এছাড়া দু একটা তরিতরকারি, মাংসের টিন এবং টুকিটাকি কিছু ছিল, তবে ভরসা করার মতো বিশেষ কিছুই এখন আর বাকি নেই। ওই রুটির টিনগুলো ছিল আমাদের শেষ ভরসা। পরিস্থিতি জানার পর যেটুকু আমার পক্ষে করা সম্ভব তাই করলাম। সামুদ্রিক হ্রদটায় মাছ ধরতে শুরু করলাম, কিন্তু সে চেষ্টা নিষ্ফল হলো। এ ঘটনায় যখন ক্রমশ মরিয়া হয়ে উঠেছি, তখন হঠাৎই মনে হলো খোলা সমুদ্রে মাছ ধরলে কেমন হয়। এবারে মাঝে মধ্যে দু একটা মাছ পেলাম, কিন্তু সে সংখ্যা এতটাই অল্প যে আমাদের ভয় দেখানো সর্বনাশা খিদের কাছে সেসব কিছুই না। এক সময় মনে হলো আমাদের শরীরে ফাঙ্গাসের যে সংক্রমণ শুরু হয়েছে, তার থেকে কিছু হয়ে ওঠার আগেই দুঃসহ খিদে আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। মনের এই রকম অবস্থা নিয়ে চতুর্থ মাসটাও কেটে গেল। তারপর এক ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করলাম। একদিন সকালবেলা দুপুরের ঠিক আগে জাহাজ থেকে খুঁজে পেতে কিছু বিস্কুট নিয়ে এলাম। এসে দেখি ও তাঁবুর দরজায় বসে কি যেন খাচ্ছে। ওটা কি খাচ্ছ সোনা? পাড়ে নেমেই ওকে প্রশ্ন করলাম। আমার কণ্ঠস্বর শুনে ও যেন বিহ্বল হয়ে পড়ল। তারপর ধূর্তভাবে কি একটা ছুঁড়ে ফেলে দিল সামনের খোলা জায়গায়। জিনিসটা কাছেই পড়ল এবং এক অনিশ্চিত সন্দেহ জেগে উঠল আমার মনে। এগিয়ে গিয়ে ওটা তুলে নিলাম। দেখলাম জিনিসটা ধূসর ফাঙ্গাসের একটা টুকরো। ওটা হাতে নিয়ে কাছে এগিয়ে যেতেই ওর মুখে নেমে এলো মৃতের পাণ্ডুর ছায়া। তারপর ওর মুখ হয়ে উঠল গোলাপের মতো টুকটুকে লাল। অদ্ভুত এক আতঙ্ক আমাকে আচ্ছন্ন করে তুলল। ও শোনা শোনা, আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না তখন, কিন্তু তাতেই ও ভেঙে পড়ল, চিৎকার করে কেঁদে উঠলো যেন। ক্রমে ও শান্ত হলো। ওর কাছ থেকে পুরো ঘটনাটা শুনলাম। গতকালই নাকি ও একটু ফাঙ্গাস খেয়ে দেখেছে এবং ওর ভালো লেগেছে। ওকে দিয়ে দিব্যি করে নিলাম তক্ষুনি, যত খিদেই পাক না কেন এই ফাঙ্গাস যেন ও স্পর্শ না করে। প্রতিজ্ঞার শেষে ও বলল এই ফাঙ্গাস খাওয়ার ইচ্ছেটা ওর মনে দমকা হাওয়ার মতো হঠাৎই এসেছিল, অথচ তার আগের মুহূর্ত পর্যন্ত খাওয়ার ইচ্ছে তো দূরে থাক, ওগুলো দেখলেই ওর ঘেন্না হচ্ছিল। এই নতুন আবিষ্কার আমার মনকে ভীষণভাবে নাড়া দিল। অদ্ভুত এক অস্থিরতা অনুভব করে আগা বাগা সরু পথ ধরে ভেলার দিকে রওনা হলাম।
সেই সাদা বালির মতো পদার্থে ঢাকা পথগুলো ফাঙ্গাসের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। এই পথ ধরে আগে একবার এসেছিলাম, তবে বেশি দূর যাইনি। কিন্তু এবার মনে জটিল ভাবনা থাকার ফলেই হয়তো অনেকটা ভেতরে এগিয়ে গেলাম। হঠাৎ বাদিক থেকে এক বিচিত্র কর্কশ শব্দের সংবিত ফিরে পেলাম। চকিতে ঘুরে তাকিয়ে দেখি অদ্ভুত আকৃতির এক ফাঙ্গাসের ঝাড় আমার কনুয়ের খুব কাছে নড়াচড়া করছে। টলমলভাবে জিনিসটা দুলছে, যেন ওটার প্রাণ রয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই খেয়াল হলো ঝাড়টার আকৃতির সঙ্গে কোনো বিকৃত দেহ মানুষের মিল রয়েছে। মাথায় এই চিন্তাটা ঝলসে ওঠার সঙ্গে সঙ্গেই কোনো কিছু ছেঁড়ার এক বিশ্রী শব্দ কানে এলো এবং দেখলাম ফাঙ্গাসটার পোশাকার মতো একটা বাহু ধূসর শরীর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আমার দিকে এগিয়ে আসছে। জিনিসটার মাথা আকারহীন একটা ধূসর বল, সেটাও ঝুঁকে আছে আমারই দিকে। বোকার মতো তাকিয়ে রইলাম এবং নোংরা হাতটা আলতো করে ছুঁয়ে গেল আমার মুখ। আমি আহ বলে এক ভয়ার্ত চিৎকার করে কয়েক পা দৌড়ে পিছিয়ে এলাম। জিনিসটা আমার ঠোঁটের যে জায়গাটা স্পর্শ করেছে সেখানে একটা মিষ্টি মিষ্টি স্বাদ পেলাম। ঠোঁট চাটার সঙ্গে সঙ্গেই অমানসিক উদগ্র ইচ্ছে আমাকে পেয়ে বসলো। ঘুরে দাঁড়িয়ে একটা ফাঙ্গাসের তাল আঁকড়ে ধরলাম। তারপর আরো কিছুতেই আমার আর তৃপ্তি হয় না। গোগ্রাসে খাওয়ার মাঝখানে সকালের আবিষ্কারের কথাটা আমার আচ্ছন্ন মস্তিষ্কে ঝাপটা মারল। এ যে একেবারে ঈশ্বর প্রেরিত। হাতের ফাঙ্গাসের টুকরোটা সঙ্গে সঙ্গে ছুঁড়ে মাটিতে ফেলে দিলাম। তারপর প্রচণ্ড ঘৃণা, ক্ষোভ এবং মনে অপরাধের বোঝা নিয়ে ফিরে চললাম তাঁবুর দিকে। আমাকে দেখা মাত্রই ও সব বুঝতে পারলো। কিভাবে বুঝলো তা জানি না, হয়তো গভীর ভালোবাসা থেকে যে ষষ্ঠেন্দ্রিয় জন্ম নেয় তার সাহায্যেই। ওর নীরব সহানুভূতি ও সমবেদনা আমাকে স্বীকারোক্তি করতে সাহায্য করলো। আমি ওকে সব খুলে বললাম আমার তাৎক্ষণিক দুর্বলতার কথা, তবে ওই অদ্ভুত জীবন্ত ফাঙ্গাসটার কথা গোপন করে গেলাম। ওর আতঙ্কের অমানসিক বোঝা শুধু শুধু আমি বাড়িয়ে তুলতে চাই না, কিন্তু আমি এক অসহনীয় তথ্য জেনে ফেলেছি। ফলে এক অবিরাম ত্রাস বাসা বেঁধেছে আমার মস্তিষ্কে। কারণ আমি বুঝতে পারছি যা আমি দেখেছি তা ওই সামুদ্রিক হ্রদে দাঁড়ানো জীর্ণ জাহাজের যাত্রীদের কোনো একজনের ভয়াবহ পরিণতি, আর সেই একই পরিণতি অপেক্ষা করে আছে আমাদের জন্যে। এরপর থেকে ওই জঘন্য খাদ্য আমরা অতি কষ্টে এড়িয়ে চললাম। অতি কষ্টে, কারণ ওই খাবারের প্রতি অদম্য লোভ এখন মিশে গেছে আমাদের রক্তে। ভুলের শাস্তি আমরা পেয়েছি। দিনের পর দিন উদ্দাম গতিতে ফাঙ্গাসের পরগাছা আমাদের দেহ দুটোকে দখল করলো। ওদের বংশবৃদ্ধি আমরা বাধা দিতে পারলাম না। সুতরাং ধীরে ধীরে দুটো মানুষের দেহ পরিণত হতে লাগলো। সে যাক, যত দিন যায় দুশ্চিন্তা তত কমে আসে। আমি শুধু জানি একদিন আমরা ছিলাম পুরুষ ও নারী, আর এখন। এরপর দিনের পর দিন লোভের সঙ্গে আমাদের লড়াই এক ভয়ঙ্কর চেহারা নিল। ওই কালান্তক ফাঙ্গাস মুখে দেওয়ার তীব্র কামনা আমরা বোধহয় আর রুখতে পারবো না। এক সপ্তাহ আগে আমরা আমাদের শেষ বিস্কুটটা খেয়েছি এবং সেই থেকে মাত্র 3টে মাছ ধরেছি। আজ রাতে মাছ ধরতে এসে দেখি আপনাদের জাহাজ কুয়াশা ভেদ করে স্রোতে আমার দিকে এগিয়ে আসছে। তখনই আমি আপনাদের ডেকেছি। বাকিটা তো আপনারা জানেনই। পতিত দুই আত্মার প্রতি সহানুভূতি ও দয়া দেখানোর জন্যে ভগবান নিশ্চয়ই তার অপার করুণা থেকে আপনাদের বঞ্চিত করবেন না।
জলে বৈঠা ডোবানোর একটা শব্দ পেলাম। একবার, দুবার, তারপর আবার সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো শেষবারের মতো। হালকা কুয়াশা ভেদ করে ভেসে আসা ভৌতিক স্বরে শুধুই বিষণ্ণতা। ঈশ্বর, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ভালো থাকবেন, বিদায়। বিদায়। আমরা সমস্বরে উত্তর দিলাম। মনে আমাদের তখন বিভিন্ন বিচিত্র আবেগের খেলা। চারিদিকে তাকিয়ে দেখলাম, বুঝলাম ভোর হয়ে এসেছে। লুকিয়ে থাকা সূর্যের রশ্মির এক তীক্ষ্ণ বর্ষা কুয়াশা ভেদ করে ছিটকে এসে সমুদ্রের ওপর পড়ল। চাপা আলোয় আলোকিত করে তুলল দূরে মিলিয়ে যাওয়া নৌকাটাকে। অস্পষ্টভাবে দেখলাম দু বৈঠার মাঝে কি যেন একটা নড়ছে। মনে হলো একটা স্পঞ্জের ডেলা, বিশাল ধূসর এক স্পঞ্জের তাল সেটা নড়ছে। বৈঠা দুটো জল ঠেলে চলল, নৌকোর মতো ও দুটো রং ও ধূসর। আমার চোখ নিষ্ফলভাবে খুঁজে চলল হাত ও বৈঠার সংযোগস্থল। তারপর আমার দৃষ্টি পড়ল মাথার দিকে। বৈঠা দুটো পেছনে জল ঠেলে দেওয়ায় তালে তালে মাথাটা সামনে ঝুঁকে পড়ছে। তারপর বৈঠা আবার জলে ডুবল। নৌকোটা বেরিয়ে গেল আলোর বৃত্তের বাইরে এবং ওই জিনিসটা স্পঞ্জের বলের মতো মাথাটা নাড়তে নাড়তে অদৃশ্য হয়ে গেল কুয়াশায়। এতক্ষণ শুনছিলেন উইলিয়াম হোপ হডসনের লেখা গল্প দ্য ভয়েস ইন দ্য নাইটের অনুবাদে তৈরি গল্প আধার রাতের আগন্তুক। উইলিয়াম হপ হডসন ছিলেন একজন ইংরেজ লেখক, ইংরেজ নাবিক ও সৈনিক। আমাদের আজকের গল্পের উইলের চরিত্রে সৌভিক, অন্যান্য চরিত্রে সুস্মিতা ও প্রসূন, সাউন্ড ও মিক্সিংয়ে ইন্দ্রনীল ও প্রসূন। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল মরালি প্রোডাকশনকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে মরালি প্রোডাকশন।